প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা নবম দশম শ্রেণীর ভাইদের জন্য উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করব। তো কথা হচ্ছে এই অধ্যায়ে আমাদের বেশ কয়েকটা ভিডিও আসবে এবং স্টেপ বাই স্টেপ পুরো অধ্যায় আমরা কভার করব। তো আজকে আমরা এই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করব এবং সে অনুযায়ী আমাদের যে নৈবেত্তিক প্রশ্নগুলো হয় সেই নৈবেত্তিক প্রশ্নের আলোকে আজকে পড়ার চেষ্টা করব। তো দেখবে এই অধ্যায় থেকে যে নৈবেত্তিকগুলো হয়, তুমি আজকের ক্লাসটা যদি মন দিয়ে দেখো তাহলে দেখবে প্রায় 70 থেকে 75% কোশ্চেনের অ্যান্সার তুমি এমনি করতে পারবে। তাহলে দেখো আমরা গল্প না করে ডাইরেক্ট পয়েন্টে চলে যাই, ঠিক আছে? একটা রাশি আমি লিখতেছি, দেখো এই একটা বীজগণিতিক রাশি আমরা উপরে লিখে দিয়েছি বীজগাণিতিক রাশি। তো কথা হচ্ছে এই অধ্যায়ে আসলে তুমি একটা শব্দ পাবে, সেটা হচ্ছে বহুপদী। তো বহুপদী জানার আগে তোমাকে বীজগণিতিক রাশি জানতে হবে। তো রাশি কাকে বলে দেখো, এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, তাহলে কয়েকটা পদ মিলে একটা রাশি তৈরি হয়েছে। আমরা শিখবো একদম বেসিক থেকে। তো সেই জন্য করে যদি তুমি একটি রাশি তৈরি করতে চাও বা বহুপদী তৈরি করতে চাও, বহুপদী আসলে কি? যার অনেকগুলো পদ থাকবে সেটা বহুপদী। এক কথায় যার পদগুলো বহু, একের অধিক। তো অধিক পদ সম্বলিত যে রাশি সেটাকে আমরা কি বলবো? বহুপদী বলবো। তাহলে দেখো এইখানে আছে 5x স্কোয়ার, আমরা লিখি একে 5x তার উপর স্কোয়ার। তো দেখো বহুপদী হওয়ার জন্য একটা শর্ত আছে। শর্তটা কি? তোমার পদটাকে এই রকম হতে হবে cx টু দি পাওয়ার p। তোমাদের কাছে এই জিনিসটা নতুন বা অপরিচিত মনে হতে পারে, তাহলে এই জিনিসগুলোর নাম কি একটু আমরা যদি দেখি। এই যে এই জিনিসটা c, এইটা হচ্ছে সহগ। এটা কি? সহগ। দেখো চলক বলতে আমরা নর্মালি কি জানি? চলক কোনগুলো? x, y, z, এইগুলোকে আমরা চলক বলি। p, q, m এইগুলোকে আমরা বলি চলক। তাহলে এইটা হলো আমার চলক, আশা করি দেখা যাচ্ছে। চলক দেখা যাচ্ছে, হ্যাঁ। এইবার এই c, এইটাকে আমরা বলি কি? সহগ। অর্থাৎ চলকের সাথে নর্মালি চলকের বাম পাশে যে সংখ্যাগুলো থাকে, যে অঙ্কগুলো থাকে, সেগুলোকে বলা হয় কি? সহগ বলা হয়। আর এই যে মাথার উপর যেই বান্দাটা আছে, এই পুরো অধ্যায়ে সবচেয়ে আধিপত্য যার, সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি যে, সেটা হচ্ছে এই পি। তাহলে এই পি, এই জিনিসটা কি? এখন হুট করে তোমরা বলবে স্যার এটার নাম তো পাওয়ার। হ্যাঁ, এটার নাম পাওয়ার, কিন্তু তুমি যখন এই অধ্যায়টা করবে তখন একে আরও বেশ কয়েকটা নামে দেখবে। সেটা কীরকম? একে দেখবে, এর নাম আছে দেখবে ঘাত, ঘয়াকার তো ঘাত। আরেকটা আছে দেখবে সূচক, আরেকটা আছে দেখবে মাত্রা, আরও একটা আছে দেখবে কি? ইন্ডেক্স। তাহলে মাথার উপর যে জিনিসটা থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি পাওয়ার, তো সেই জিনিসটার নাম হতে পারে এই 5টা, 3 আর 2 5টা। কি? পাওয়ার হতে পারে, ঘাত হতে পারে, সূচক হতে পারে, মাত্রা হতে পারে, ইন্ডেক্স হতে পারে। দেখো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখো। এই অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে আশা করি সবগুলোই পারবে, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হবে যে পাওয়ার, ঘাত, সূচক, মাত্রা, ইন্ডেক্স, এই নামগুলো একটু পর তোমার কাছে অনেকবার আসবে। তাহলে দেখো আমরা কি বললাম? প্রথমে একটা বীজগণিতিক রাশি লিখলাম, সেখান থেকে একটা পদ হওয়ার জন্য কি কি শর্ত সেটা আমরা লিখলাম। তো দেখো আমরা একটা রাশি লিখেছি, আমরা বলতেছি এটা একটা বীজগণিতিক রাশি, এবং রাশি হওয়ার জন্য একটা পদের পরিপূর্ণতা দরকার। তো পরিপূর্ণ পদ হওয়ার জন্য এই যে ফরম্যাটটা থাকা দরকার, এই ফরম্যাটের কথা আমরা বললাম। কিন্তু তুমি একবার তাকাও এটার দিকে। আচ্ছা দেখো তো এই রাশির প্রত্যেকটা পদে কি এই ফরম্যাট আছে? হঠাৎ দেখে মনে হতে পারে নাই, কিন্তু সত্যিকার অর্থে আছে। কিভাবে? একটু আমরা এই সাইডটা মিশিয়ে দিই। দেখো প্রথমে আছে 5x স্কোয়ার, এইটা তো পরিপূর্ণতা পেয়েছে নাকি? এর ভালোবাসা পরিপূর্ণ হয়ে গেছে, এর সমস্যা নাই। সমস্যা কার? এর আর এর কি নাই? এর দেখে মনে হচ্ছে পাওয়ার নাই, কিন্তু আমরা তো ছোট্টবেলায় শিখেছি মাথার উপর কিছু নাই মানে কি আছে? 1 আছে। তার মানে এর মাথার উপর পাওয়ার আছে, কিন্তু 1 আসার জন্য দেওয়া নাই। আচ্ছা, তারপরে দেখো 4। এখন তো বলবে স্যার 4 এর চলকও নাই, পাওয়ারও নাই। আছে, এরও আছে। কিভাবে আছে? মনে করো এখানে x, এখানে x, এখানেও চিন্তা করলাম x, তুমি যে কোনো চলক ধরে নিতে পারো। তাহলে 4 আছে, সাথে আমি ধরলাম একটা x, তার মাথার উপর পাওয়ার দিলাম 0। এখন এই যে মাথার উপর আমরা সাধারণ গণিতে যখন সূচক লগারিদমের অঙ্ক করি,
তখন দেখবে অনেক সময় আমাদেরকে বাধ্য হয়ে অনেক সংখ্যার উপর পাওয়ার 0 করতে হয়। কেন? যদি কোনো সংখ্যা, কোনো চলক যে কোনোর উপর, হাতি ঘোড়া যা তোমার মন চায় সেটার উপর যখন পাওয়ার কি করবে 0 করবে, তখন এটার মান কত হবে? 1 হবে। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে সেটার মান কি হয়? 1 হয়। তাহলে যদি আমি এটার মান 1 ধরি তাহলে 4 × 1 কত হয়? 4 হয়। তার মানে আমি যে কোনো সংখ্যাকে এভাবে লিখতে পারি। তাহলে যে কোনো সংখ্যাকে যদি লিখি তাহলে তারও এই ফরম্যাটের মধ্যেই সে পড়ে, এটা তো সত্য। আচ্ছা, এইটুক যদি ক্লিয়ার হয় তাহলে দেখো ভাই, এখন আমরা বহুপদীর দিকে ধাপিত হই। তাহলে এটা একটু মিশিয়ে দিলাম। বহুপদী হওয়ার জন্য একটা শর্ত আছে, মেজর শর্ত, সেটা হচ্ছে কি অবশ্যই CXP যেটা লিখলাম এইটা ধারণ করতে হবে, CX⁴P এটা ধারণ করতে হবে, এটা পাওয়ার, হ্যাঁ। কিন্তু আর একটা শর্ত এর সাথে জুড়ে দেওয়া আছে, সুন্দর করে আর 5 হাত লাগানো আছে। সেটা কি? এই যে P আছে না, এই P কি অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? অবশ্যই সেটা 0 থেকে 0, 1, 2, 3 ... এই চলমান এই দিকে যেতে হবে। অর্থাৎ 0-র পিছন দিকের কোনো সংখ্যা পাওয়ারে থাকা যাবে না। দ্বিতীয় কথা, পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ কোনো দশমিক সংখ্যা রাখা যাবে না। আবার কি করা যাবে না? কোনো ভগ্নাংশ রাখা যাবে না। তার মানে যদি বহুপদী হতে চাই, বহুপদী হতে গেলে পাওয়ারে যে জিনিসটা থাকবে সেটাকে অবশ্যই 0 বা তার বড় হতে হবে এবং সেটা পূর্ণ সংখ্যা হতে হবে, কোনো দশমিক বা ভগ্নাংশ চলবে না। আচ্ছা, তাহলে আমার বহুপদী হয়ে গেল। আচ্ছা, আমরা বহুপদী পাইলাম। এইবার দেখো, আমরা চলক শিখলাম, সহগ শিখলাম, পাওয়ার শিখলাম, বহুপদী শিখলাম। আমাদের এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো প্রায় শেষ। এখন দেখো, তোমাকে একটা বীজগণিতিক রাশি লিখে দিই, একটা বহুপদী লিখে দিই। সেটা হচ্ছে 5x⁴ প্লাস 4y² প্লাস 2xy মাইনাস 10। এই একটা বীজগণিতিক রাশি লিখলাম। এখন এইরকম একটা রাশি দিবে। আমরা এখন একদম প্রশ্নের আলোকে চলে এসেছি। দেখো, MCQ এই ধরনের প্রশ্ন লেখা থাকবে এবং বলা থাকবে যে মুখ্য চলক নির্ণয় করো, মুখ্য সহগ নির্ণয় করো, তারপরে বলবে মাত্রা কত, মাত্রা বা আরও যে 5টা নাম আছে এই 5টার মধ্যে কোনো একটা বলবে, বলে মাত্রা কত। আচ্ছা, তাহলে দেখো তো এই রাশিতে মাত্রার কি অভাব আছে? নাই। প্রত্যেকটা পদে পদে তাদের প্রত্যেকটা চলকের উপর মাত্রা আছে, তাই না? কিন্তু যখন স্পেসিফিক তোমাকে জিজ্ঞেস করা হবে একটা রাশি দেয়া যে রাশিটির মাত্রা কত, তাহলে তুমি কি বলবে? রাশিটির মাত্রা তখন বলতে হবে, এই যে বলেছিলাম যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটা হচ্ছে P। তাহলে দেখো এই যে মাত্রাগুলো আছে, এখানে x এর মাত্রা 6, এখানে y এর মাত্রা 2, এখানে x y পাশাপাশি গুণ অবস্থায় আছে এবং দুটারই মাথায় পাওয়ার আছে 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে এর পাওয়ার 2, এর মাথায় পাওয়ার কিছু নেই, মানে 1 আছে ধরে নাও। তাহলে দেখো তো সবচেয়ে বেশি পাওয়ার কার আছে? x এর। তাহলে যখন তোমাকে জিজ্ঞেস করা হয় মাত্রা কত, তাহলে তুমি কি বলবে? অবশ্যই কোনো কনফিউশন ছাড়াই বলবে 6। এরপর তোমাকে বলা হলো মুখ্য চলক কোনটি। এখন আমরা দেখি না কি বলি, ছোট মরিচের ঝাল বেশি বলি না। এই P দেখতে ছোট কিন্তু মাথার উপর ছোট্ট করে লেখা থাকবে, কিন্তু এর পাওয়ার, এর ক্ষমতাটা অনেক বেশি। তাহলে এই রাশির মধ্যে সবচেয়ে পাওয়ার যেই পদটার বেশি থাকবে সেই পদের ভিতর মুখ্য চলক থাকবে, মুখ্য সহগ থাকবে এবং মাত্রা থাকবে। তার মানে কি বোঝা গেল? সবচেয়ে বড় মাত্রা যেটা সেটাই হবে ওই রাশিটার মাত্রা। দ্বিতীয় কথা, ওই সবচেয়ে বড় পাওয়ার সংবলিত পদের যে চলক সেটা হবে মুখ্য চলক এবং সবচেয়ে বড় পাওয়ার সংবলিত পদটির যেটা সহগ সেটা হবে মুখ্য সহগ। তাহলে মুখ্য চলকটা কি হবে স্যার? x হবে। আর মুখ্য সহগ কি হবে? উইদাউট এনি কি বলবো হেজিটেশন 5 দিয়ে দিতে হবে। তার মানে কি সবচেয়ে বড় পাওয়ার সংবলিত পদের সহগটাকে বললাম আমরা মুখ্য সহগ, সবচেয়ে বড় পাওয়ার সংবলিত পদটার চলককে বললাম আমরা মুখ্য চলক। তাহলে মুখ্য চলক, মুখ্য সহগ বা মাত্রা এই ধরনের প্রশ্ন যদি করে আশা করি উত্তর দিতে পারবে। আচ্ছা, প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রেখে দিবে এগুলো। আর অবশ্যই ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবে, ঠিক আছে? যেহেতু তুমি আমাকে দেখতেছো, ভিডিওর এই পর্যন্ত তুমি দেখেছো, তার মানে আমি চিন্তা করবো অবশ্যই এই জিনিসটা শেখার ইচ্ছা তোমার আছে।
অথবা তুমি আমাকে সার্চ করে বের করেছো, অথবা কি করেছো তোমার সামনে এসেছে, তুমি কৌতূহল নিয়ে দেখছো, কারণ কি তুমি শিখতে চাও। যদি শিখতে চাও ভাই তোমাকে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ অঙ্ক কি কখনো মুখোমুখি হয় না। এবার আমরা বীজগণিতিক রাশির আরেকটা জিনিস দেখব। এই বীজগণিতিক রাশি এই চ্যাপ্টার যদি পড়তে চাও দেখবে এর ভিতরে আরও দুটো কথা লেখা আছে। একটা কি চক্রমাত্রিক, আর তার আগে সমমাত্রিক বলে একটা জিনিস আছে, সেটা আমরা একটু দেখি। দেখো সমমাত্রিক জিনিসটা কি, সম মানে কি, সম মানে সমান, তার সাথে একটা কথা জুড়ে দেওয়া আছে মাত্রিক, মাত্রিকের মাত্রা, মাত্রা আর ক মাত্রিক, তাহলে সম মানে সমান, মাত্রা মানে তো আমরা জানি পাওয়ার, তাহলে সমান পাওয়ার সংবলিত যে রাশি সেটা কি বলা হয় সমমাত্রিক। তাহলে দেখো মনে করো এরকম লিখলাম এক্স কিউব মাইনাস 4x yz প্লাস 6x স্কোয়ার y মাইনাস 3x y স্কোয়ার প্লাস 2 কিউব। দেখো তো ভাই এই রাশিটা যদি একটু লক্ষ্য করো, এর মাত্রাগুলোকে তুমি চিহ্নিত করার চেষ্টা করো। দেখো এর মাত্রা কত আছে, 3 আছে, এর মাথায় 1, এর মাথায় 1, এর মাথায় 1, এবং এরা প্রত্যেকে গুণ অবস্থায় আছে। তাহলে এর মাত্রাটা কত হবে, 1 যোগ 1 যোগ 1, তাহলে কত হয়, 3 দিয়ে 1 যোগ করলে 3 হয়। আবার এর মাথায় দেখো 1 2, এর মাথায় 1, তাহলে 2 আর 1 কত হয়, 3 হয়। এর মাথায় দেখো 1 আর এর মাথায় 2 কত হয়, 3 হয়। আর এর মাথায় তো 3 দেওয়া আছে। তাহলে যেই রাশিটার প্রত্যেকটা পদের মাত্রায় সমান সেটাকে বলবো আমরা সমমাত্রিক। এখন এই প্রশ্নটা আসবে কিভাবে, এত সহজ তো তোমাকে দিবে না, তোমাকে দেওয়া হবে কি, যদি সহজ প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন আসে, তখন তোমাকে বলবে যে নিচের কোনটি সমমাত্রিক রাশি, তখন দেখবে যে কোনটার মাত্রা সবগুলো সমান, সেটা কি সমমাত্রিক। আচ্ছা, এইবার সমমাত্রিক যেহেতু শেষ হয়ে গেল, সমমাত্রিকের সাথে সাথে আরও একটা জিনিস আছে, সেটা কি প্রতি সমমাত্রিক। প্রতি সমমাত্রিক, প্রতি সমমাত্রিক, এই প্রতি সমমাত্রিক জিনিসটা কি, দেখো একটা রাশি লিখি, একটু লক্ষ্য করো, y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আচ্ছা, আশা করি লেখা বোঝা যাচ্ছে। আচ্ছা, এই একটা রাশি লিখলাম। এখন প্রতি সম মানে কি, প্রত্যেকবার সমান হবে। সেটা কীরকম, যখন প্রতি সম লিখবে তখন তুমি চিন্তা করবে, এই প্রতি সম লেখা থাকলে তুমি লিখবে, দেখবে চিন্তা করবে পরপর দুটি পদকে আমরা এক্সচেঞ্জ করব। সেটা কি, যদি আমি এক্স কল্পনা করি তাহলে এক্সকে আমি ওয়াই বানাবো, আর ওয়াইকে কি বানাবো, এক্স বানাবো। অথবা জেডকে তুমি বানাতে পারো কি, ওয়াই বানাতে পারো, আর ওয়াইকে কি বানাতে পারো, জেড বানাতে পারো। এরকম মানে একটার সাথে আর একটা এক্সচেঞ্জ করে নিতে পারবে তুমি। যদি এভাবে এক্সচেঞ্জ করে নেওয়ার পরও পুনরায় যদি এই রাশিটা ফিরে পাও, তখন সেটাকে তুমি বলতে পারবে প্রতিসম রাশি। অর্থাৎ দুটাকে পরপর এক্সচেঞ্জ করে নিবে, নেওয়ার পর যদি পুনরায় সেটাই ফিরে আসে ওই রাশিটার মতোই লাগে, তাহলেই সেটাকে বল প্রতিসম রাশি। তো তুমি যদি তোমার গার্লফ্রেন্ড ড্রেস আপ করো, অবশ্যই তোমাকে তোমার গার্লফ্রেন্ডের মতো লাগবে না, কারণ তোমার ফেস আর তোমার গার্লফ্রেন্ডের ফেস তো এক নয়। আচ্ছা, এইবার আমরা কাজে ফিরে আসি। তাহলে দেখো আমরা কি করব, এক্সকে কি বানাবো, ওয়াই বানাবো, আর ওয়াইকে কি বানাবো, এক্স বানাবো। আচ্ছা, এই শর্তে আমরা দেখি, তাহলে এক্সকে বানাও তুমি। আচ্ছা, এটা অন্য কালি দিয়ে লিখি, আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে এখানে আসলাম আমরা, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্সকে বানানোর কথা ছিল ওয়াই বানালাম, ওয়াইকে বানানোর কথা ছিল এক্স বানালাম, প্লাস ওয়াইকে বানানোর কথা ছিল এক্স, আর জেড এর তো পরিবর্তন নেই, এ ভদ্র মানুষ, এর কারোর সাথে সংযোগ নেই। এরপর জেডকে বানাবো, তাহলে জেড, আর এক্সকে বানাবো কি, ওয়াই। তাহলে এইবার দেখো একে আমরা একটু গুছায় লেখার চেষ্টা করি। এক্সকে সামনে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াইকে লিখি প্লাস জেডকে লিখি প্লাস, এবার দেখো এক্স ওয়াই কোথাও আছে, এই যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এই যে আসে লাস্টে ওয়াই জেড, তাহলে ওয়াই জেডকে নিলাম প্লাস জেড এক্স, এই যে এক্স জেড আছে, একে কী লিখতে পারি, জেড এক্স লিখতে পারি। তাহলে এখন যদি তুমি দেখো একটু লক্ষ্য করো, তাহলে দেখবে এই রাশিও যা, এই রাশিও তাই। আমরা কি করলাম, শুধু দুটি পদকে স্থানান্তরিত করলাম, অর্থাৎ এক পদকে এক্সকে ওয়াই বানালাম, ওয়াইকে এক্স বানিয়েছি, অথবা তুমি জেডকে এক্স বানাবে, এক্সকে জেড বানাবে, যে কোনো দুটা শুধু চেঞ্জ করে নেবে। নেওয়ার পর যদি পুনরায় সেটা ফিরে আসে, তাহলে সেটা কি প্রতি সমমাত্রিক রাশি। এটা ক্লিয়ার? আচ্ছা, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবে। এরপর প্রতিসম যদি হয়ে যায়, এর সাথে সাথে সুন্দর আর একটা কথা যুক্ত আছে, জাস্ট ছোট্ট একটা কথা যুক্ত আছে, সেটা একটু লক্ষ্য করো।
সেটা হচ্ছে কি চক্রক্রমিক রাশি। এখন চক্র মানে কি? চক্র মানে চাকা, চক্র মানে আমি এক্স ওয়াই জেড দিয়ে কল্পনা করি, এক্স ওয়াই জেড, চক্র মানে কি চাকা। তাহলে চক্রক্রমিক, ক্রমান্বয়ে চক্রাকারে ঘুরবে যেটা, সেটাই চক্রক্রমিক। তাহলে এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, জেড থেকে এক্স। এখন তুমি যদি চাও যে এক্স থেকে আমি ওয়াই বানিয়েছি, এখন ওয়াই থেকে জেড বানালাম, জেড থেকে আর ওয়াই ফিরে আসবো, তাহলে কি চাকা হলো? হলো না তো। তুমি যদি এই দিকে আসতে চাও এভাবে আসতে হবে, এদিকে আসতে চাইলে এভাবে আসতে হবে। তার মানে এক্স এর পর ওয়াই, ওয়াই এর পর জেড, জেড এর পর আবার এক্সে আসতে হবে, জেড এর পর তুমি ওয়াই আসতে পারবে না, এক্স এর পর তুমি জেডে যেতে পারবে না, এরকম। তাহলে একই রাশি আমরা আরেকবার লিখি, জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই হচ্ছে আমার রাশি। ঠিক আছে, এখন এটাকে বললাম আমি কি? চক্রক্রমিক রাশি। এখন চক্রক্রমিক রাশির বিষয়টা হচ্ছে কি, এই যে চক্রাকারে তোমাকে চেঞ্জ করতে হবে। তুমি এক্সকে বানাবে ওয়াই, ওয়াইকে বানাবে জেড, আর জেডকে বানাবে কি? এক্স। এইভাবে চক্রাকারে তোমাকে ঘুরিয়ে নিতে হবে। যদি চক্রাকারে ঘুরিয়ে নেওয়ার পর পুনরায় রাশিটা ফিরে আসে, তাহলেই সেটা কি হবে? চক্রক্রমিক রাশি হবে। তাহলে আমরা এক্সকে বানানোর কথা কি ছিল? ওয়াই বানালাম, ওয়াইকে জেড বানালাম, জেডকে এক্স বানালাম, প্লাস এক্সকে বানাবো কি? ওয়াই, ওয়াইকে বানাবো জেড, প্লাস ওয়াইকে বানাবো জেড, জেডকে বানাবো এক্স, প্লাস জেডকে বানাবো এক্স, এক্সকে বানাবো ওয়াই। এইবার দেখো সাজায় লেখো একইভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এই যে এক্স ওয়াই প্লাস এই যে ওয়াই জেড প্লাস এই যে জেড এক্স। এখন কথা হচ্ছে স্যার আপনাদের সহজ দেখে এটা লিখবেন, সহজ কঠিন বিষয় নয়। বিষয়টা হচ্ছে চলো যেটাই থাক তুমি পরিবর্তন করে নিবে এবার চক্রাকারে। করে নেওয়ার পর যদি পুনরায় আগের অবস্থান ফিরে আসে তাহলে চক্রক্রমিক, ফিরে আসলো না চক্রক্রমিক নয়। দুটো চেঞ্জ করেছে, স্থান বিনিময় করার পর ফিরে আসেনি, তাহলে কি? প্রতিসম নয়। যদি ফিরে আসে প্রতিসম। তাহলে এই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো আমাদের প্রায় ক্লিয়ার। এখন দেখো এই অধ্যায়ের সবচেয়ে কঠিন, যেই কারণে এই চ্যাপ্টারটা স্টুডেন্ট বাদ দেয়, আমরা বাদ দিই, যারা পারি না বলে বাদ দিই, সেটা কি? সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো কথা হচ্ছে আংশিক ভগ্নাংশ আমরা শিখবো। এই জন্য বললাম এই অধ্যায় থেকে স্টেপ বাই স্টেপ আমাদের কয়েকটা ভিডিও আসবে, এবং আশা করি এই অধ্যায় থেকে তোমরা আনন্দের সাথে উত্তর দিতে পারবে, ভয় নয়, তোমরা জয় করবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে দেখো এই অধ্যায় থেকে আমাদের বেসিক কনসেপ্ট প্রায় ক্লিয়ার। এখন এই অধ্যায় থেকে বাদ আছে কি? আমাদের এই অধ্যায় থেকে আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করব, যেটা আমরা নর্মাল সাধারণ গণিতে 3 পয়েন্টে তৃতীয় অধ্যায় করে এসেছি 3.3-এ। এবং যেহেতু আমরা হায়ার ম্যাথ করতেছি, তাহলে সাধারণ গণিতের মতো প্রশ্ন তো এখানে হবে না, একটু হায়ার লেভেলের থাকবে। তাহলে সাধারণভাবে মিডিল টার্ম বা সূত্র দিয়ে যেগুলো হয় না, সেগুলো আমরা ভাগশেষ উপপাদ্য দিয়ে করি, অর্থাৎ কি মাঝখানে এক লাইন গ্যাপ দিয়ে আমরা তৃতীয় লাইন থেকে শুরু করি। তো সেইগুলো অঙ্ক আমরা সামনের দিনে করব এবং সে আলোকে আমরা আগাবো। তাহলে আজকে পর্যন্তই। আশা করি এই অধ্যায় থেকে এখন তোমার কাজ হবে কি? তোমার কাজ হবে তুমি বিগত বছরের প্রশ্নগুলো লক্ষ্য করবে, এমসিকিউ প্রশ্নগুলো লক্ষ্য করবে, তুমি দেখবে যে তুমি পারতেছো কিনা। আশা করি আজকে যা শিখেছো তুমি এর আলোকে এমসিকিউগুলোর উত্তর দিতে পারবে। এরপর আমাদের পরবর্তী স্টেপগুলো তোমরা ফলো করবে, পরবর্তী ভিডিওগুলো দেখবে। আশা করি এই অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।